আজকে থেকে দর্শন পরিবারে ক্লাস 12-এর ফিলোসফির দর্শনের যে ক্লাস সেটি শুরু হতে চলেছে। আমরা অনেক স্টুডেন্টসের প্রচুর ডিমান্ড ছিল যে ম্যাম আপনি যদি লজিকের ক্লাসগুলো একদম সুন্দরভাবে পরপর সিলেবাস ধরে ধরে করিয়ে দেন তাহলে স্টুডেন্টসদের ভীষণ সুবিধা হবে। স্টুডেন্টসরা আমাকে বারবার এটা জানিয়েছে। তো সবার কথা মাথায় রেখে দর্শন পরিবারে ক্লাস 12-এর সম্পূর্ণ লজিকের কোর্স প্রথম ইন্ট্রোডিউস করা হচ্ছে, যেটা কিছু ক্লাস আমাদের অবশ্যই দর্শন পরিবারের যে ইউটিউব অ্যাপ, ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে থাকবে এবং বাকি ক্লাসগুলি কিন্তু আমাদের দর্শন পরিবারের অ্যাপে সমস্ত ক্লাস কিন্তু তোমাদের সকলের জন্য উপলব্ধ থাকবে, যেখানে সমস্ত ক্লাসের রেকর্ডিং টপিক অনুযায়ী সমস্ত ক্লাসের রেকর্ডিং, তার সাথে সাথে এমসিকিউ টেস্ট এবং যে কোনো ধরনের নোটস মেটেরিয়াল সবটাই কিন্তু আমাদের দর্শন পরিবারের অ্যাপে অ্যাভেলেবেল থাকবে। আজকে আমাদের প্রথম ক্লাস 12-এর যে লজিকের যে কোর্স, লজিকের যে সিলেবাস, তার উপর আজকে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে কোনো বিষয় সম্পর্কে জানার আগে আমাদের প্রথম এটা জেনে নেওয়া প্রয়োজন, খুব সুন্দরভাবে যদি বিষয়টাকে আমরা জানি তাহলে প্রথম ক্লাসেই কিন্তু আমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যায়, আমাদের অনেক সন্দেহ কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। এই জন্য আমি প্রথম ক্লাসে তোমাদের লজিকের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি নিয়ে তোমাদের আলোচনা করার চেষ্টা করব এবং লজিকের সিলেবাসে কি রয়েছে, লজিকে আমাদের কি বিষয়ে আলোচনা করা হয়, কি বিষয় আমাদের পড়তে হয়, তোমাদের অবশ্যই প্রথম এটা জেনে রাখা প্রয়োজন। লজিকে কিন্তু তোমরা যেহেতু সবাই ক্লাস 12-এ উঠছো, তোমাদের কিন্তু সবার এটা জেনে জেনে রাখা প্রয়োজন যে লজিকে কিন্তু সবসময় আমাদের ম্যাথসের মতোই নাম্বার ওঠে। অর্থাৎ আমরা অঙ্কতে যেমন অঙ্ক করলে সেখানে তুমি যদি অঙ্কটা ঠিক করো তাহলে সেখানে ভুল হওয়ার কোনো চান্সেস থাকে না, বা সেখানে নাম্বার কাটার কোনো জায়গা থাকে না। আমরা 5-এর মধ্যে 5 বা 10-এর মধ্যে 10 এইরকম নাম্বার যেমন আমরা ম্যাথসে ক্যারি করতে পারি, ঠিক সেই অনুযায়ী কিন্তু লজিকেও আমরা সেম ভাবে আমরা কিন্তু 100-র মধ্যে 100 পেতে পারি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে যেখানে নোট লিখতে হয় সেখানে নাম্বার কমে যায়। হ্যাঁ, নোট কেমন লিখলে, ভালো লিখলে, খারাপ লিখলে, তার উপর নোটসের স্ট্যান্ডার্ড অনুযায়ী নাম্বারটা কিন্তু সেখানে ভ্যারি করে। বাট লজিকে কিন্তু এরকম নাম্বার ভ্যারি করে না। তুমি যদি লজিক একদম ঠিক করে আসো, তুমি যদি প্রপার লজিকের যে সিস্টেম, যে রুলস এবং যে রেগুলেশনস গুলো রয়েছে সেগুলো যদি তোমরা ভালো করে জানো, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তোমাদের নাম্বার কাটার কোনো রকম কোনো জায়গা নেই। লজিকের সিলেবাসটা কিন্তু যথেষ্ট বড়, এটা কিন্তু ভাবার মতো জায়গা আছে যে লজিকের সিলেবাস ছোট না। একদিন, দুদিন বা 3 মাসে এই সিলেবাস কভার করা সম্ভব না। টোটাল কিন্তু একদম 10 মাস টানা বা 1 বছর টানা এই বিষয়টার উপরে ক্লাস করলে না, তবেই কিন্তু এই বিষয়গুলো বোধগম্য হওয়া সহজ, তোমাদের কাছে বোধগম্য হবে। এবং পরবর্তীতে তোমরা যদি গ্রাজুয়েশনে ফিলোসফি নিয়ে পড়াশোনা করতে যাও, সেখানেও কিন্তু একটা লজিক অনেক বড় একটা পার্ট। সেখানে যদি গ্রাজুয়েশন করতে যাও বা মাস্টার্স করতে যাও, লজিক একটা পার্ট। সুতরাং আর বেশি কোনো কথা না বলে প্রথমেই আমরা লজিকের যে সিলেবাসটি রয়েছে, হ্যাঁ, তার আগে বলে দিই যে স্টুডেন্টসরা আমার আজকের এই ক্লাসটা ইউটিউবে যাবে এবং যে স্টুডেন্টসরা এই এমসিকিউ টেস্ট বা এগুলো দিতে চাইবে, তাদের জন্য দর্শন পরিবারের টেলিগ্রামের একটি নির্দিষ্ট তোমার একটা নির্দিষ্ট চ্যানেল রয়েছে, একটি নির্দিষ্ট গ্রুপ রয়েছে। সেই গ্রুপের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু সরাসরি আমার সাথে কানেক্ট হতে পারবে বা আমার সাথে যুক্ত হতে পারবে বা ক্লাসগুলোর সাথে সরাসরি যুক্ত হতে পারবে। ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমি স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করছি। না, আচ্ছা ঐশী, এখানে ইয়ে দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখো তো আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা,
আমরা প্রথমে যে জায়গাটা, তোমাদের অনেকের কাছেই তোমরা ফিলোসফির সাথে প্রথমবার পরিচিত হয়েছো ক্লাস 11-এ, অর্থাৎ তার আগে কিন্তু দর্শন বা ফিলোসফি আমাদের স্কুল লেভেলের সাবজেক্ট নয়, এবং 7, 8, 9, 10 কোনো জায়গাতেই কিন্তু আমাদের দর্শন বা ফিলোসফি কিন্তু আমাদের পড়ানো হয় না। ফিলোসফি এই সাবজেক্টটার সঙ্গে আমরা প্রথম পরিচিত হই কিন্তু ক্লাস 11-এ। হ্যাঁ, এবং ক্লাস 11-এর যে সিলেবাস, সেই তার সাথে ক্লাস 12-এর সিলেবাসের কোনো ধরনের কোনো মিল নেই। কারণ ক্লাস 11-এর যে সিলেবাস, সেই সিলেবাসে আমরা শুধুমাত্রই ইন্ডিয়ান ফিলোসফি এবং ওয়েস্টার্ন ফিলোসফির কিছু পার্ট আমরা কিন্তু সেখানে পড়ি। কিন্তু ক্লাস 12-এর যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু টোটালটাই আমাদের লজিক করতে হয়, ঠিক আছে? এবং এই লজিকের বাংলা সমার্থক শব্দ হচ্ছে যুক্তি বিজ্ঞান। লজিককে আমরা বলি বাংলায় যুক্তি বিজ্ঞান। দেখো, খেয়াল করে দেখো, আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন জনের সাথে যখন কথা বলি, তখন আমরা কিন্তু সেক্ষেত্রে যুক্তি দিয়ে কথা বলি। অর্থাৎ আমরা যত ভালো করে কারোর সামনে কোনো একটা আর্গুমেন্ট, যুক্তি কথাটার মানে হচ্ছে আর্গুমেন্ট, কোনো একটা আর্গুমেন্ট যত ভালো করে আমরা কারোর সামনে দিতে পারবো কোনো কথার পরিপ্রেক্ষিতে, সেই বক্তব্যটা কিন্তু আমার অনেক বেশি সবার সামনে জোরালো হবে। তার পেছনে যত ভালো আর্গুমেন্ট থাকবে বা যত ভালো আমার যুক্তি থাকবে। সুতরাং লজিকের বা যুক্তিবিজ্ঞানের যেটা মেন বিষয়, যেই বিষয় নিয়ে যুক্তিবিজ্ঞান আলোচনা করে, সেটা হচ্ছে কিন্তু আর্গুমেন্ট বা যুক্তি। ঠিক আছে? কিভাবে কারোর সামনে কারেক্ট রিজনিং, কারেক্ট আর্গুমেন্ট অ্যান্ড ইনকারেক্ট আর্গুমেন্ট, কত ভালোভাবে কারোর সামনে তুমি সঠিক যুক্তি প্রয়োগ করে কথা বলতে পারো, তার পেছনে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিছু মানদণ্ড রয়েছে। এই মানদণ্ডগুলো তুমি যখন খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে, এই ক্রাইটেরিয়াগুলো, তাহলে তুমি মানুষের সামনে আরো ভালো করে কিন্তু আর্গুমেন্ট গুলোকে মানুষের সামনে প্রতিষ্ঠা করতে পারবে এবং তোমার বক্তব্য সবার সামনে এস্টাবলিশ করতে পারবে। হ্যাঁ, এই জন্য তোমার সিলেবাসের প্রথমেই যদি আসি, পুরো সিলেবাসটা দুটো ভাগে বিভক্ত আছে, সরি, তিনটে ভাগে বিভক্ত আছে: গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ এ যেটা আছে সেটা হচ্ছে 50 মার্কসের রয়েছে গ্রুপ এ। গ্রুপ বি যেটা রয়েছে সেটা 30 মার্কসের রয়েছে, গ্রুপ বির পোর্শন। আর গ্রুপ সি যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে প্রজেক্ট আছে, যেটা কিন্তু 20 নাম্বারের আলাদা প্রজেক্ট আছে। হ্যাঁ, সেই প্রজেক্টটা, গ্রুপ সির যেটা প্রজেক্ট, সেটা গ্রুপ এ এবং গ্রুপ বি থেকেই গ্রুপ সির প্রজেক্টটা নেওয়া হয়েছে। গ্রুপ সি আলাদাভাবে কোনো কিছু এক্সট্রা নয়। গ্রুপ সিতে প্রজেক্ট অংশটা রয়েছে, যেটা তোমরা সবাই জানো যে 20 মার্কসের তোমাদের প্রজেক্ট করতে হয়। হ্যাঁ, এবং সবসময় কিন্তু এটা মাথায় রাখবে যে ক্লাস 12-এ লজিকের নাম্বার তোলাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এরপরে তুমি স্কুল লেভেল থেকে কলেজ লেভেলে যাবে, সেখানে গ্রাজুয়েশনে তুমি যদি ভর্তি হতে চাও, ফিলোসফি নিয়ে ভর্তি হতে চাও, এক্ষেত্রে কিন্তু লজিকের যে মার্কস, সেই মার্কসটা কিন্তু তোমার জন্য মানে ভীষণ মানে সহায়ক হবে। তুমি যদি ভালো নাম্বার তুলতে পারো, অর্থাৎ 100-র মধ্যে 98, 99 এরকম নাম্বার, তুমি যদি তার কমে কখনোই না, 98, 99 যদি তুমি তুলতে পারো, তাহলে কিন্তু তোমার কলেজে ভর্তি হতে কোনো ধরনের কোনো অসুবিধা ফেস করতে কিন্তু হবে না। হ্যাঁ, তো চলো আজকের ক্লাসে আমরা লজিকের যে টোটাল সিলেবাস, সেই সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো, গ্রুপ এ যে অংশটা রয়েছে তাতে উপরে লেখা আছে ডিডাকটিভ। আর আমরা যদি গ্রুপ বির পোর্শনটা দেখি, এই দেখো, গ্রুপ বি এর উপরে লেখা আছে ইন্ডাকটিভ। দেখো, দুটো শব্দ এখানে লেখা আছে। হ্যাঁ, একটা হচ্ছে ডিডাকটিভ আর আরেকটা হচ্ছে ইন্ডাকটিভ। অর্থাৎ আমাদের টোটাল যে, আমি কি বললাম, লজিক কি বিষয় নিয়ে আলোচনা করে? লজিক যুক্তি নিয়ে আলোচনা করে, লজিক আর্গুমেন্ট নিয়ে আলোচনা করে। হ্যাঁ, তো 1 নাম্বার যেটা, দেখো, এই গ্রুপ এর 1 নাম্বার যেটা ইউনিট রয়েছে, সেই 1 নাম্বার ইউনিটটা এই জন্য প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে আর্গুমেন্ট। এবং এই আর্গুমেন্ট কথাটার মানে হচ্ছে বাংলায় যুক্তি।
তো দেখো, এ বি সি ডি ই এফ ছটা হচ্ছে করা আছে, ছটা পয়েন্ট আছে। সেই ছটা পয়েন্টের প্রথম পয়েন্টে যেটা আছে, এক নম্বর হচ্ছে নেচার অফ আর্গুমেন্ট। অর্থাৎ আমরা যে এখনই বললাম যে লজিকে যে বিষয় পড়ানো হয় সেটা হচ্ছে আর্গুমেন্ট। হ্যাঁ, কারেক্ট রিজনিং, ইনকারেক্ট রিজনিং। হ্যাঁ, তো হোয়াট ইজ দ্য নেচার অফ আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের বৈশিষ্ট্য কি, এই যুক্তির ক্যারেক্টারিস্টিক্স কি, এই যুক্তির নেচার কি, সেটা কিন্তু আমাদের এ নাম্বার যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে পড়ানো হয়। অর্থাৎ যুক্তি কাকে বলে, যুক্তির নেচার, যুক্তির বৈশিষ্ট্য, যুক্তির ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে আমাদের এক নাম্বার পয়েন্ট। হ্যাঁ, আর দু নাম্বার পয়েন্টে অর্থাৎ বি নাম্বার পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে ডিস্টিংশন বিটুইন ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ আর্গুমেন্ট উইথ ইলাস্ট্রেশনস। অর্থাৎ এই যে এখনই তুমি দেখলে যে গ্রুপ এ এবং গ্রুপ বি, হ্যাঁ, এই যে দুটো অংশ, একটা 50 নম্বরের এবং আরেকটা হচ্ছে 30 নম্বরের, এই যে ডিস্টিংশন বিটুইন ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ আর্গুমেন্ট, অর্থাৎ এই যুক্তিকে এখান থেকেই কিন্তু বলে দেওয়া যাচ্ছে, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্নের উত্তর করা সম্ভব, যে অর্থাৎ এই যুক্তিকে কিন্তু দু ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিডাকটিভ আর্গুমেন্ট এবং আরেকটা হচ্ছে ইন্ডাকটিভ আর্গুমেন্ট। ডিডাকটিভ আর্গুমেন্টকে বাংলায় বলে অবরোহ যুক্তি এবং ইন্ডাকটিভ আর্গুমেন্টকে বাংলায় বলে আরোহ যুক্তি। অর্থাৎ সেকেন্ড পয়েন্টে, বি নাম্বার পয়েন্টে তোমাকে এটা পড়তে হবে যে অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি কাকে বলে। আজকের এই সিলেবাসের ক্লাসটা যখন করছো, এটা থেকেই কিন্তু তুমি প্রচুর মাল্টিপল চয়েস কমন পেতে পারো। অর্থাৎ ক্লাস 11-এ তুমি যেভাবে পড়াশোনা করেছো, ক্লাস 12-এ কিন্তু সম্পূর্ণ অন্যভাবে তোমাকে পড়তে হবে, এই বিষয়গুলো জানতে হবে, বিষয়গুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি বুঝতে হবে। আর আরেকটা কথা জেনে রাখবে এই প্রসঙ্গে বলি, যে লজিক কিন্তু কখনোই মুখস্থ করার জিনিস নয়। লজিক কখনো তুমি মুখস্থ করবে না, ঠিক আছে? লজিক সবসময় যেটা করতে হবে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। সেই বোঝার জন্য তুমি যদি আমাকে 100 বারও জিজ্ঞাসা করো, আমি 100 বার কিন্তু তোমাকে বোঝাতে বাধ্য। কারণ আমি যদি তোমাকে প্রপারলি না বোঝাতে পারি, তাহলে কিন্তু তুমি লজিক কখনোই বুঝতে পারবে না, ঠিক আছে? তো এই জন্য সেকেন্ড পয়েন্টে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডিস্টিংশন বিটুইন ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ আর্গুমেন্ট। অর্থাৎ এই যে যুক্তি কাকে বলে পড়েছি বা যুক্তির স্বরূপ কি সেটা পড়েছি, এই যুক্তিকে দু ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিডাকটিভ অর্থাৎ অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি। অর্থাৎ এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে যে অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তির মধ্যে কি পার্থক্য। হ্যাঁ, এখান থেকে এটা মানে কোয়েশ্চেন দেবে, এটা এখানে রয়েছে। সি নাম্বার পার্টে আছে যে আর্গুমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট ফর্ম। হ্যাঁ, কোনো একটা যুক্তি এবং যুক্তির আকার, যুক্তি কাকে বলে এবং যুক্তির আকার কাকে বলে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আর্গুমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট ফর্ম, যেটা ক্লাসের মধ্যেই আমরা নেক্সট দিনের ক্লাসে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের সি নাম্বার পয়েন্ট। ডি নাম্বার পয়েন্ট আছে যে ভ্যালিডিটি অফ আর্গুমেন্ট। এটা খেয়াল করো যে তুমি যদি সিলেবাসের ক্লাসটা ভালো করে করো, অর্থাৎ সিলেবাসটাকে তুমি যদি ভালো করে বোঝো বা জানো, এখান থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন কমন পাওয়া যায়। অর্থাৎ মাল্টিপল চয়েস এমসিকিউ প্রশ্ন তুমি এখান থেকে কিন্তু কমন পেতে পারো। এই যে ডি নাম্বার পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যালিডিটি অফ আর্গুমেন্ট, অর্থাৎ যুক্তির বৈধতা। কখন একটা যুক্তি বৈধ হয়, কখন একটা যুক্তি অবৈধ হয়। ভ্যালিডিটি কথাটার মানে হচ্ছে বৈধতা, ইনভ্যালিডিটি কথাটার মানে হচ্ছে অবৈধতা। অর্থাৎ তুমি যখন কোনো একটা যুক্তি কারোর সামনে দাও, আইদার সেই যুক্তিটা ভ্যালিড হয় অর সেই যুক্তিটা আমাদের ইনভ্যালিড হয়। অর্থাৎ 4 নাম্বার পয়েন্টে তোমাকে এটা বলা হয়েছে যে ভ্যালিডিটি অফ অ্যান আর্গুমেন্ট, অর্থাৎ কোনো একটি যুক্তি কখন বৈধ হয়, কোনো একটি যুক্তি কখন বৈধ হয়। এন্ড দেখো এফ নাম্বার পয়েন্টে এখানে দেওয়া আছে ইনভ্যালিডিটি অফ আর্গুমেন্ট, অর্থাৎ কোনো একটি যুক্তি কখন অবৈধ হয়। ডি নাম্বার পয়েন্টে আছে কোনো একটি যুক্তি কখন বৈধ হয়, আর এফ নাম্বার পয়েন্টে আছে কোনো একটি যুক্তি কখন অবৈধ হয়। হ্যাঁ, তার মানে একটি যুক্তির বৈশিষ্ট্য হচ্ছে এটা, সেই যুক্তিটা আইদার ভ্যালিড অর্থাৎ বৈধ হবে, না হলে সেই যুক্তিটা ইনভ্যালিড বা অবৈধ হবে। হ্যাঁ, আর আরেকটা দেখো ই নাম্বার পয়েন্টে এখানে আছে ভ্যালিডিটি অ্যান্ড ট্রুথ। ভ্যালিডিটি কথাটার মানে হচ্ছে বৈধতা এবং ট্রুথ কথাটার মানে হচ্ছে সত্যতা।
হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বৈধতা অ্যান্ড সত্যতা, কাকে বলে বৈধতা, কাকে বলে সত্যতা, এটা হচ্ছে আমাদের নাম্বার পয়েন্ট। হ্যাঁ, দেখো একটা তোমার মনে হতে পারে যে ম্যাম এতবার করে আর্গুমেন্ট আর্গুমেন্ট কথাটা বলছেন, হ্যাঁ এই আর্গুমেন্ট কেমন হয়, একটা এক্সাম্পল আপনি আমাকে দিন। হ্যাঁ, আর্গুমেন্টটা দু ধরনের এক্সাম্পল হতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে ডিডাকটিভ আর্গুমেন্টের একটা এক্সাম্পল হতে পারে, আর একটা ইন্ডাকটিভ আর্গুমেন্টের এক্সাম্পল হতে পারে। আপাতত আমি যেহেতু গ্রুপ এ পোর্শনে রয়েছে, আর গ্রুপ এ পোর্শনে শুধু ডিডাকটিভ পার্টটা রয়েছে, এই জন্য আমরা ডিডাকটিভ আর্গুমেন্টের একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি। যেমন অল মেন আর মর্টাল, সক্রেটিস ইজ ম্যান, সক্রেটিস ইজ মর্টাল। অর্থাৎ আমি যদি বলি সকল মানুষ হয় মরণশীল, সক্রেটিস হয় মানুষ। দুটো দুটো প্রেমিসেস আমি এখানে তোমাকে দিচ্ছি। একটা যুক্তি গঠিত হয় আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের দ্বারা। হ্যাঁ, প্রেমিস অ্যান্ড কনক্লুশন। আশ্রয় বাক্য কথাটার ইংরেজি হচ্ছে প্রেমিস, আর কনক্লুশন কথাটার মানে হচ্ছে সিদ্ধান্ত। হ্যাঁ, একটি যুক্তি যখন আমরা গঠন করি, যেমন এই যে আমি বললাম যে তোমাকে দুটো প্রেমিসেস দিল যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, সুতরাং তুমি এখান থেকে বলতে পারলে ও সকল মানুষ যদি মরণশীল হয় আর রাম যদি মানুষ হয়, তাহলে তো এখান থেকে অবশ্যই এটা বলে দেওয়া যায় যে রাম হয় মরণশীল। হ্যাঁ, ইট ইজ আর্গুমেন্ট, এটা কিন্তু একটা যুক্তি। হ্যাঁ, এটা একটা আর্গুমেন্ট, আর্গুমেন্টকে কিন্তু এইভাবেই প্রতিষ্ঠা করতে হয়। হ্যাঁ, তো এইখানে নাম্বার পয়েন্টে যেটা তোমাকে দিয়েছে যে ভ্যালিডিটি অ্যান্ড ট্রুথ, একটা যুক্তি কখন বৈধ হয় এবং বৈধতা এবং সত্যতার মধ্যে কি পার্থক্য, যখন আমরা নেক্সট দিনের ক্লাস করব এই বিষয় পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। তাহলে 1 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা টোটালটাই হচ্ছে আর্গুমেন্ট বা যুক্তি। হ্যাঁ, যুক্তি কাকে বলে, যুক্তি ক প্রকার ও কি কি, যুক্তি এবং যুক্তির আকার কাকে বলে, একটি যুক্তি কখন বৈধ হয়, একটি যুক্তি কখন অবৈধ হয়, এবং বৈধতা এবং সত্যতার মধ্যে কি পার্থক্য। এই টোটাল ভীষণ সোজা, একবার যদি বিষয়টাকে ভালো করে বোঝা যায় তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা থাকে না। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যুক্তি বা আর্গুমেন্ট। এইবার আমরা যদি 2 নম্বর ইউনিটে চলে আসি, 2 নম্বর ইউনিটটা হচ্ছে প্রপোজিশন। দেখো লেখা আছে PROPOSITION, প্রপোজিশন। এবং প্রপোজিশন কথাটার বাংলা মানে হচ্ছে বচন। হ্যাঁ, হয়তো এই শব্দটা প্রথম তোমরা শুনছো যে এটা হচ্ছে বচন। হ্যাঁ, আমরা দৈনন্দিন জীবনে অনেক বাক্য প্রয়োগ করি। আমরা দৈনন্দিন জীবনে যখন কারোর সাথে কোনো কথা বলি, সেই কথা বলার সময় আমরা কি করি, সেন্টেন্স প্রয়োগ করি। আমরা বিভিন্ন সেন্টেন্স প্রয়োগ করি, এবং সেই সেন্টেন্সটাকেই আমরা যুক্তিতে যখন প্রয়োগ করি, সেই সেন্টেন্সগুলো, আমরা তো সেন্টেন্সই প্রয়োগ করি যুক্তিতে, সেই সেন্টেন্সগুলো যখন আমরা যুক্তিতে পরিণত করার চেষ্টা করি, তার আগে আমাদের সেন্টেন্সগুলোকে প্রপোজিশনে কনভার্ট করে নিতে হয়। ক্লিয়ার? এই জন্য দেখো ফার্স্ট পয়েন্টে যেটা লেখা আছে, সেন্টেন্স অ্যান্ড প্রপোজিশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেন্টেন্স অ্যান্ড প্রপোজিশন। বাক্য কাকে বলে এবং বচন কাকে বলে, বাক্য এবং বচনের মধ্যে কি পার্থক্য। আমরা বাক্য থেকে সরাসরি যুক্তি গঠন করতে পারি না, আমরা বাক্যকে বচনে কনভার্ট করে নিয়ে তারপর যে কোনো ধরনের আর্গুমেন্টকে কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারি। ক্লিয়ার? তো তাহলে বচন কিভাবে প্রতিষ্ঠিত হবে, একটা বচন কি করে আমরা তৈরি করব, তার কিছু লজিকের রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। আমরা এই 2 নম্বর যে পোর্শনটা রয়েছে সেই ক্ষেত্রে আমরা জানার চেষ্টা করব এই বচন কাকে বলে, বচনের মাধ্যম দিয়ে যুক্তি গঠিত হয়। এই যে একটু আগে আমি তোমাকে বললাম যে সকল মানুষ হয় মরণশীল, আমি তো বলতে পারতাম মানুষ মরণশীল, আমি বলতে পারতাম মানুষ মরণশীলটা হচ্ছে একটা সেন্টেন্স। কিন্তু যখন আমি বলছি অল মেন আর মর্টাল, যখন আমি এটা এইভাবে বলছি যে অল মেন আর মর্টাল, সেখানে কিন্তু সেটা আমি প্রপোজিশনে কনভার্ট করেছি। আমি কিন্তু বলতে পারবো না সেই জায়গায় যে মানুষ মরণশীল, মানুষ মরণশীল বললে সেটা হচ্ছে সেন্টেন্স। যখন আমি সেটাকে কনভার্ট করছি যে অল মেন আর মর্টাল, সেটা হচ্ছে প্রপোজিশন। সবসময় মনে রাখবে কোনো একটা যুক্তি গঠন করতে গেলে আমরা সেন্টেন্স টু সরাসরি আর্গুমেন্টে যেতে পারবো না, সেন্টেন্স থেকে আমরা আর্গুমেন্ট গঠন করতে পারবো না। আমরা সেন্টেন্সকে প্রপোজিশনে কনভার্ট করতে হবে, বচনে কনভার্ট করতে হবে। কনভার্ট করার কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলো নিশ্চয়ই আমরা জানবো, এবং সেই প্রপোজিশনকে পরবর্তীকালে কিন্তু আমরা যুক্তিতে কনভার্ট করতে পারি। হ্যাঁ, তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেন্টেন্স অ্যান্ড প্রপোজিশন, এটা কিন্তু 2 এর A নম্বর পয়েন্ট।
বি নাম্বার পয়েন্ট হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রপোজিশন অ্যাকর্ডিং টু কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড রিলেশন। অর্থাৎ এই যে প্রপোজিশনের কথা আমরা বলছি, আমাদের লজিকে কত ধরনের প্রপোজিশন রয়েছে, কত ধরনের প্রপোজিশন আমরা লজিকে ইউজ করি, সেই সম্পর্কে ক্লাসিফিকেশন অফ প্রপোজিশন, কতগুলো প্রপোজিশন রয়েছে। তোমরা হয়তো এখন ফার্স্ট দিনের ক্লাসে এটা বুঝতে পারবে না, তবু আমি বলছি যে লজিকে টোটাল 4টে প্রপোজিশন রয়েছে, ঠিক আছে? এই 4টে প্রপোজিশনের বাইরে অন্য কোনো প্রপোজিশন নেই। সুতরাং এই 4টে প্রপোজিশন হচ্ছে এ, ই, আই আর ও। 4টে প্রপোজিশন, শর্ট ফর্মে বললাম, এ, ই, আই আর ও। এই যে 4টে প্রপোজিশন, তার যে ক্লাসিফিকেশন, হ্যাঁ, কেন এই প্রপোজিশন গুলো হয়েছে, বাক্য থেকে কিভাবে আমরা প্রপোজিশনে কনভার্ট করতে পারি, সেটা কোয়ালিটি অনুযায়ী অর্থাৎ গুণ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী, রিলেশন অর্থাৎ সম্পর্ক অনুযায়ী, এই প্রপোজিশনের যে ক্লাসিফিকেশন অর্থাৎ 4 ক্লাসিফিকেশন এ, ই, আই আর ও, হ্যাঁ, সেইটা কিন্তু আমাদের পড়ানো হয় এই বি নাম্বার পোর্শনে, হ্যাঁ, প্রপোজিশনের এই পোর্শনে। সুতরাং লজিকে যখন আমরা কোনো একটা আর্গুমেন্ট প্রতিষ্ঠা করি, সেই আর্গুমেন্ট কিন্তু প্রপোজিশনের উপরে ডিপেন্ড করে হয়, ক্লিয়ার? সেটা কিন্তু সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে হয় না। আমরা যে কোনো সেন্টেন্স যুক্তিতে ব্যবহার করতে পারি না, সেই সেন্টেন্স গুলোকে প্রপোজিশনে কনভার্ট করে তবেই কিন্তু আমরা যুক্তি গঠন করতে পারি। সি নাম্বার পয়েন্টে দেখো, 4-fold স্কিম অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, অর্থাৎ আমাদের কতগুলো ক্যাটেগরিক্যাল প্রপোজিশন রয়েছে। ক্যাটেগরিক্যাল প্রপোজিশন কথাটার মানে হচ্ছে নিরপেক্ষ বচন। কতগুলো আমাদের ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, এখনই আমি তোমাকে বললাম যে এ, ই, আই আর ও, আমাদের টোটাল 4টে ক্যাটেগরিক্যাল প্রপোজিশন রয়েছে। এই জন্য দেখো লেখা আছে সি নাম্বার পয়েন্টে 4-fold স্কিম, অর্থাৎ 4টেই আমাদের প্রপোজিশন। সেই 4টে প্রপোজিশন কি এবং কেন, হ্যাঁ, সেই বিষয়টা সি নাম্বার পয়েন্টে ব্যাখ্যা করা আছে, হ্যাঁ। এবং ডি নাম্বার পয়েন্ট আছে হচ্ছে প্রপোজিশন অ্যান্ড প্রপোজিশন ফর্ম, অর্থাৎ বচন এবং বচনের আকার। একটু আগে যেমন দেখলাম 1 নাম্বার ইউনিটে যুক্তি এবং যুক্তির আকার, এখানে দেখছি বচন এবং বচনের আকার। কারণ যুক্তি যেমন বচন দিয়ে গঠিত হয়, সুতরাং বচন এবং বচনের কিছু আকার আছে, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। তারপরে ই নাম্বার পয়েন্ট আছে ডিস্ট্রিবিউশন অফ টার্মস। হ্যাঁ, এই কথাগুলো হয়তো প্রথম দিন শুনতে তোমাদের কাছে জটিল বলে মনে হতে পারে, কিন্তু একদম বিষয়গুলো যখন জটিল নয়। যখন আমরা লজিক করতে শুরু করব, তখন দেখবে যে কত কত ইন্টারেস্টিং লজিক। হ্যাঁ, লজিক ছেড়ে উঠতে পারবে না তোমরা, এত ভালো লাগবে লজিক করতে। তো ই নাম্বার পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ টার্মস, অর্থাৎ আমরা জানি যে কোনো একটা বাক্য যখন আমরা তৈরি করি, সেখানে কিন্তু অনেকগুলো টার্ম থাকে, সেই টার্মগুলো দিয়ে বাক্য আমরা তৈরি করি কিন্তু। তো এখানে ডিস্ট্রিবিউশন অফ টার্মস কথাটার মানে হচ্ছে বাংলায় পদের ব্যাপ্যতা। হ্যাঁ, তো আমরা জানবো পরবর্তীকালে। এখন যদি আমি তোমাদের বলতে চাই যে পদের ব্যাপ্যতা কাকে বলে, সেটা তোমরা বুঝতে পারবে না। তো তোমরা পয়েন্টটা জাস্ট জেনে রাখো যে ই নাম্বার পয়েন্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ টার্মস। এবার এফ নাম্বার পয়েন্টটা দেখো, খুব ইম্পর্টেন্ট, যেটা একটু আগে আমি তোমাদের আলোচনা করলাম, রুলস ফর ট্রান্সফর্মিং সেন্টেন্স ইনটু লজিক্যাল প্রপোজিশন। কোন কোন রুলের বেসিসে আমরা একটা বাক্যকে বচনে কনভার্ট করতে পারি, সেই রুলস গুলো কিন্তু আমাদের জানতে হবে। এবং পরীক্ষার সময় তোমাদের যে কোনো একটা সেন্টেন্স তুলে দিয়ে তোমাকে বলবে এই সেন্টেন্সটাকে লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করো। পরীক্ষার সময় বলবে সেন্টেন্সটাকে লজিক্যাল প্রপোজিশনে কনভার্ট করো, তখন কিন্তু এই রুলস গুলো ধরে ধরে, হ্যাঁ, তোমাদের প্রপোজিশনে কনভার্ট করতে হবে। এটাতে মনে রাখবে ছাকা নাম্বার পাওয়া যায়। হ্যাঁ, লজিক এমন একটা বিষয় যেখানে নাম্বার তুমি যদি ঠিক করো, সেখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই। সুতরাং 2 নাম্বার যেটা ইউনিট গেল, সেটা হচ্ছে হচ্ছে প্রপোজিশন, বা একে আমরা বাংলায় বলি বচন, ঠিক আছে? আর তারপরে হচ্ছে 3 নাম্বার পয়েন্টে যেটা আছে অপোজিশন অফ প্রপোজিশনস, একে বাংলায় বলা হয় বচনের বিরোধিতা। হ্যাঁ, বিষয়টা এখন হয়তো তোমাদের বোধগম্য হবে না। যখন তোমরা বচন সম্পর্কে পুরোপুরি ভাবে বুঝতে পারবে, তখন বচনের বিরোধিতা বুঝতে তোমাদের একদিন সময় লাগবে। অপোজিশন অফ প্রপোজিশনস, আর এর মধ্যে 4টে পয়েন্ট কি কি আছে: কনসেপ্ট অফ অপোজিশন অফ প্রপোজিশন, ট্র্যাডিশনাল স্কোয়ার অফ অপোজিশন, ইনফারেন্স বাই অপোজিশন অ্যান্ড লজ অফ ডিফারেন্ট টাইপ অফ অপোজিশন। এখানে বিরোধিতা কত প্রকার, অর্থাৎ আমরা এটা দেখেছি যে বচনকে 4 ভাগে ভাগ করা হয়,
এ, ই, আই আর ও। আর এই চারটে বচনের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে, যাকে বলা হয় অপোজিশন বা বিরোধিতার সম্পর্ক। এ বচন থেকে ই বচন একদম আলাদা, ই বচনের সাথে আই বচনের কিরকম সম্পর্ক, আই বচনের সঙ্গে ও বচনের কিরকম সম্পর্ক, এই বিষয়গুলো টোটালি কিন্তু আমাদের অপোজিশন অফ প্রপোজিশনসে আলোচনা করা হয়। সুতরাং 3 নাম্বার পয়েন্ট, যেটা আমরা বচনের পরে যে বিষয়টা আমরা জানবো, সেটা হচ্ছে অপোজিশন অফ প্রপোজিশনস, অর্থাৎ বচনের বিরোধিতা। বিভিন্ন প্রকার বচনের মধ্যে যে সম্পর্ক বা যে রকম বিরোধিতার সম্পর্ক, তাকে বলা হয় অপোজিশন অফ প্রপোজিশনস। এতক্ষণ তো আমাদের 2 নাম্বার আর 3 নাম্বার ইউনিট টোটালটাই প্রপোজিশনের ওপরে গেল, অর্থাৎ আমরা এই 2 নাম্বার আর 3 নাম্বার ইউনিটে ভালো করে প্রপোজিশন গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এইবার 4 নাম্বার ইউনিটে কিন্তু এইবার চলে এলো ইনফারেন্স, বা একে বলা হয় যুক্তি। প্রথমেই 4 নাম্বার পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে, তার মানে আমরা বচনের মাধ্যমে যুক্তি গঠন করি। হ্যাঁ, ইনফারেন্স কথাটার মানেও হচ্ছে যুক্তি, আর্গুমেন্ট কথাটার মানেও হচ্ছে যুক্তি, আর লজিককেও আমরা কিন্তু যুক্তিবিজ্ঞানী বলি। আমরা খানিকটা পরিমাণে এই শব্দগুলোকে লজিকে সমার্থক অর্থেই এক্ষেত্রে ব্যবহার করি। 4 নাম্বার পয়েন্ট যেটা আছে, দেখো, ইমিডিয়েট ইনফারেন্স, বা বাংলায় একে কিন্তু বলা হয় অমাধ্যম অনুমান। হ্যাঁ, কেন অনুমান বলা হয় পরের দিনে ক্লাসে আমরা আলোচনা করব। ইমিডিয়েট ইনফারেন্স বা অমাধ্যম অনুমান। হ্যাঁ, প্রথমেই দিয়েছে দেখো, ক্লাসিফিকেশন অফ ইনফারেন্স ইনটু ইমিডিয়েট অ্যান্ড মিডিয়েট। অর্থাৎ ইনফারেন্স বা অনুমানকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইমিডিয়েট অর্থাৎ অমাধ্যম, আর আরেকটা হচ্ছে মিডিয়েট, আর একটা হচ্ছে মাধ্যম। হ্যাঁ, এই অমাধ্যম এবং মাধ্যম অনুমান কাকে বলে সেটা আমরা এখানে আলোচনা করব। এবং অমাধ্যম অনুমানের কতগুলো রুলস রয়েছে। হ্যাঁ, যেমন দেখো, প্রথমেই দেওয়া আছে কনভার্সন। কনভার্সন এটা একটা রুলস। ক্লিয়ার? এই যে যুক্তি গঠন করছি বা অনুমান বচনের মাধ্যমে আমরা যখন অনুমান গঠন করছি বা অমাধ্যম অনুমান গঠন করছি, সেই ক্ষেত্রে কিছু রুলস আছে। রুলস গুলো কি? একটা হচ্ছে কনভার্সন, একটা হচ্ছে অবভার্সন, আর আরেকটা হচ্ছে তোমাদের কন্ট্রাপোজিশন। কন্ট্রাপোজিশন তোমাদের সিলেবাসে নেই, শুধুমাত্র দেখো দুটো রুলস আছে, রুলস অফ কনভার্সন, সিম্পল কনভার্সন, অবভার্সন অ্যাজ আ ফর্ম অফ ইমিডিয়েট ইনফারেন্স, অ্যান্ড রুলস অফ অবভার্সন। দুটো নিয়ম, একটা হচ্ছে কনভার্সনের নিয়ম আর একটা হচ্ছে অবভার্সনের নিয়ম, যার মাধ্যমে একটি বচনকে আমরা ইমিডিয়েট ইনফারেন্সে কনভার্ট করতে পারি, অমাধ্যম অনুমানে কনভার্ট করতে পারি। তার জন্য দুটো রুলস এখানে জানতে হবে, একটা হচ্ছে কনভার্সন বা আবর্তনের নিয়ম, আর আরেকটা হচ্ছে রুলস অফ অবভার্সন, অর্থাৎ এখানে বিবর্তনের নিয়ম। ক্লিয়ার? সুতরাং আবর্তন আর বিবর্তন এটা হচ্ছে মেন পার্ট, এখানে জানলেই ইমিডিয়েট ইনফারেন্স কি করে আমরা তৈরি করব সেটা তোমরা বুঝতে পেরে যাবে। এটা হচ্ছে ইমিডিয়েট ইনফারেন্স বা অমাধ্যম অনুমান। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাটেগরিক্যাল সিলোজিজম। সিলোজিজম কথাটার মানেও হচ্ছে কিন্তু ন্যায় বা যুক্তি, ন্যায় বা যুক্তি। ক্যাটেগরিক্যাল সিলোজিজম অর্থাৎ নিরপেক্ষ ন্যায়। এই নিরপেক্ষ ন্যায় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন আমাদের লজিকের। ন্যায় মানেও কিন্তু যুক্তি, আমরা এগুলোকে সমার্থক শব্দ হিসাবে ব্যবহার করি। ক্যাটেগরিক্যাল সিলোজিজম বা নিরপেক্ষ ন্যায় এক্ষেত্রে কি করে একটা বচনের সাহায্যে, যেমন একটু আগে তোমরা দেখলে যে আমরা বচনের সাহায্যে ইমিডিয়েট ইনফারেন্স তৈরি করছি বা অমাধ্যম অনুমান তৈরি করছি, এখানে দুটো রুলস আমরা প্রয়োগ করছি ইমিডিয়েট ইনফারেন্সের ক্ষেত্রে, একটা হচ্ছে কনভার্সন এবং আরেকটা হচ্ছে অবভার্সন। এইবার আমরা এখানে দেখছি যে ক্যাটেগরিক্যাল সিলোজিজম কি করে আমরা তৈরি করব। নেচার অফ ক্যাটেগরিক্যাল সিলোজিজম, স্ট্রাকচার অফ ক্যাটেগরিক্যাল সিলোজিজম, ফিগার অফ ক্যাটেগরিক্যাল সিলোজিজম, মুডস অফ ক্যাটেগরিক্যাল সিলোজিজম, জেনারেল রুলস অফ সিলোজিজম, এবং এই যুক্তিতে কি কি, যুক্তিটা বৈধ কি অবৈধ সেইটা আমরা এখানে নির্ধারণ করব। আর যুক্তি বৈধ হলে তো বৈধ, আর অবৈধ হলে বা যুক্তিতে যদি কোনো রকম কোনো দোষ হয়, ফ্যালাসি যাকে ইংরেজিতে বলা হয় ফ্যালাসি, এই ফ্যালাসি গুলো কিরকম ভাবে হবে দেখো, 1 2 3 4 5 করে 5 রকম ফ্যালাসিজ এখানে কিন্তু দেওয়া আছে। অর্থাৎ একটা যুক্তি বৈধ হলো তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা যুক্তি যখন অবৈধ হয়, একটা যুক্তি যখন ইনভ্যালিড হয়, সেখানে
অনেক ধরনের ফ্যালাসি থাকে। হ্যাঁ, এই ফ্যালাসি গুলো নিয়ে এখানে আমরা আলোচনা করব। তারপরে আছে এনথিমেম অ্যান্ড টেস্টিং দ্য ভ্যালিডিটি অফ সিলোজিজম। একটা যুক্তির বৈধতা অবৈধতা কিভাবে নির্ধারণ করতে হয় আমি খুব সুন্দরভাবে এই জায়গায় ক্লাসগুলো নিয়ে আমি শিখিয়ে দেবো। এখন ইন ডিটেল ডিসকাশন করতে গেলে তোমরা এই বিষয়টা বুঝতে পারবে না। শুধু এটা জেনে রাখো, 5 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে ক্যাটেগরিক্যাল সিলোজিজম, বা বাংলায় আমরা তাকে বলি নিরপেক্ষ ন্যায়। এইটা একটা নিরপেক্ষ ন্যায়। আর 6 নম্বর পয়েন্টে আরেকটা আছে যে হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিসজাংটিভ সিলোজিজম। একটা তো এতক্ষণ অবধি আমরা 5 নম্বর পয়েন্টে জানলাম যে ক্যাটেগরিক্যাল সিলোজিজম, আর 6 নম্বর পয়েন্টে আমরা দেখছি হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিসজাংটিভ সিলোজিজম। এটাও কিন্তু সিলোজিজম বা যুক্তি ন্যায়ের একটা পার্ট। হাইপোথেটিক্যাল কথাটার মানে হচ্ছে প্রাকল্পিক ন্যায়, আর ডিসজাংটিভ সিলোজিজম কথাটার মানে হচ্ছে বৈকল্পিক ন্যায়। What is the difference between hypothetical and disjunctive syllogism? বৈকল্পিক ন্যায়, প্রাকল্পিক ন্যায় এবং বৈকল্পিক ন্যায়ের মধ্যে কি পার্থক্য? প্রাকল্পিক ন্যায়ের কি কি রুলস, বৈকল্পিক ন্যায়ের কি কি রুলস? মোট কথা লজিকে এটা মাথায় রাখবে। এই রুলস গুলো তোমাকে কিন্তু সব জায়গায় শেখানো হবে। এই রুলস গুলো প্রয়োগ করে কি করে তুমি একটা প্রপার আর্গুমেন্ট তৈরি করবে, কোনো একটা যুক্তি তৈরি করবে, সেই যুক্তিটা ভ্যালিড হলো কি ইনভ্যালিড হলো। হ্যাঁ, ইনভ্যালিড হলে সেখানে কি কি ফ্যালাসি হয়েছে বা সেখানে কি কি দোষ হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে শেখানো হয় বা জানান দেওয়া হয়। তাহলে 6 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিসজাংটিভ সিলোজিজম। আমি ভেতরে আসলাম না, কারণ বোঝালে তোমরা বুঝতে পারবে না এখন। ঠিক আছে, ধীরে 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 ক্লাসে যখন এই বিষয়গুলো এগোবে তখন কিন্তু এই বিষয়গুলো তোমাদের কাছে বোধগম্য হবে। তাহলে 6 নম্বর পয়েন্ট হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিসজাংটিভ সিলোজিজম। হ্যাঁ, এইখানে এইবার যে একটা ভালো পদ্ধতি তোমাদের শিখতে হবে, জানি না এই শব্দটার সঙ্গে তোমরা আগে পরিচিত কিনা। কোনো একটা যুক্তির বৈধতার জন্য, একটা যুক্তি বৈধ কি অবৈধ তার জন্য অনেকগুলো মানে পদ্ধতি আছে, যে পদ্ধতির মাধ্যমে আমাদের শিখতে হয় যে যুক্তিটা বৈধ কি অবৈধ। তার মধ্যে একটা বড় পদ্ধতি হচ্ছে ভেন ডায়াগ্রাম। হ্যাঁ, ভেন ডায়াগ্রাম বা বাংলায় আমরা তাকে বলি ভেন চিত্র। আর এই ভেন চিত্রের মাধ্যমে আমরা সবসময় এটা বোঝার চেষ্টা করি বা জানি যে একটা যুক্তি আইদার ভ্যালিড হচ্ছে কি ইনভ্যালিড হচ্ছে। ওই ডায়াগ্রামটা আঁকার মধ্যে দিয়ে আমরা সেটা কিন্তু বুঝতে পারি। তো 7 নম্বর যে ইউনিটটা রয়েছে এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। আমরা সুন্দরভাবে ভেন চিত্র কি করে চিত্রায়িত করতে হয়, সেখানে কি করে একটা বচন সত্য না সত্য নয় এই বিষয়গুলো জানানো হয়, বা একটা যুক্তি বৈধ বা অবৈধ সেই বিষয়গুলো বোঝানো হয়, সেটা আমরা ভেন চিত্রের মাধ্যমে এই বিষয়গুলো খুব ভালো করে শিখে নেব। ভেন চিত্র যেমন একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একটা যুক্তি ভ্যালিড কি ইনভ্যালিড সেটা জানা হয়, তেমনি ভাবে 8 নম্বর পয়েন্টেও কিন্তু তোমাদের আরেকটা পদ্ধতি আছে। টোটাল তোমাদের দুটো পদ্ধতি শেখানো হবে। টোটাল তোমাদের ক্লাস 12-এ দুটো পদ্ধতি শেখানো হবে, যার মাধ্যমে কোনো একটি যুক্তি বৈধ কি অবৈধ সেটা তোমরা নির্ধারণ করতে পারবে। একটা পদ্ধতি হচ্ছে ভেন ডায়াগ্রাম, এটা একটা পদ্ধতি, এটা তোমাকে শিখতেই হবে। আর লজিকে কিন্তু কোনো পার্ট তুমি বাদ দিয়ে গেলে হবে না, তোমাকে প্রত্যেকটা বিষয় ইকুয়ালি শিখতে হবে বা জানতে হবে। হ্যাঁ, তো প্রথম যেটা সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের মাধ্যমে কি করে একটা যুক্তি ভ্যালিড হয় ইনভ্যালিড হয় সেটা আমরা যেমন শিখবো, তেমনি ভাবে 8 নম্বর পয়েন্টে দেখো, ডি নাম্বার পয়েন্টে আরেকটা মেথড এখানে দেওয়া আছে, ট্রুথ টেবিল মেথড। ঠিক আছে, ট্রুথ টেবিল মেথডের মাধ্যমেও আমরা কিন্তু এটা শিখবো যে কি করে একটা যুক্তি বৈধ হয়, কি করে একটা যুক্তি অবৈধ হয়। দুটো মেথড এখানে আমরা শিখবো টোটাল ক্লাস 12-এ, একটা ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র, আর একটা হচ্ছে ট্রুথ টেবিল বা বাংলায় একে বলে সত্য সারণী পদ্ধতি। যে পদ্ধতির মাধ্যমে আমরা এটা জানবো যে একটা যুক্তি বৈধ না অবৈধ, বা একটা বচন সত্য না মিথ্যা। ক্লিয়ার? এই টোটালটাই হচ্ছে তোমাদের ডিডাকটিভ ডিডাকটিভ লজিকের মধ্যে পড়ে। দেখো, ডিডাকটিভ বলে লেখা আছে, এবং আমি তোমাদের এইটুকু অ্যাসিওর করতে পারি, তুমি যদি রেগুলারলি ক্লাস করো, শুধুমাত্র তুমি যদি ক্লাসও করো, তাহলেও কিন্তু এখানে ডিডাকটিভ লজিক থেকে 50-এর মধ্যে 50 নাম্বার কিন্তু তুমি ক্যারি করতে পারবে। এই যে টোটাল ডিডাকটিভ লজিক, যেটা তোমার 8 নম্বর পয়েন্ট অব্দি, 8 নম্বর ইউনিট অব্দি রয়েছে টোটাল, এখানে কিন্তু তুমি অবশ্যই
50-এ 50 নাম্বার তুলতে পারো এই ডিডাকটিভ লজিক থেকে। 50 নাম্বার এখানেই তুমি পেয়ে যেতে পারবে। কোনো লজিকে কিন্তু কোনো ইউনিট তুমি কখনো বাদ দিতে পারবে না। আর তুমি কখনো ভাববে না যে 1 নাম্বার ইউনিটটা পড়েছি, 2 নাম্বার ইউনিটটা আমি পড়বো না। কারণ তুমি যদি 2 নাম্বার ইউনিট না পড়ো বা 2 নাম্বার ইউনিট না জানো, তুমি কিন্তু 3 নাম্বার ইউনিট কিছুই বুঝতে পারবে না। তুমি যদি 3 নাম্বার ইউনিট না পড়ো, না জানো, 4 নাম্বার ইউনিট তুমি কিছুই পারবে না। একটার সাথে অন্যটা ওতপ্রোতভাবে জড়িত। আমাদের প্রত্যেকটা ইউনিটের কিন্তু ভালো করে ক্লাস করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের ওপর কিন্তু মিনিমাম 4-5টা করে, এবং বিশেষ করে এই ভেন ডায়াগ্রামের ওপরে মিনিমাম 10টা ক্লাস বা 8টা ক্লাস এরকম না করলে তুমি কিন্তু ভেন ডায়াগ্রাম শিখে সেটাকে প্রয়োগ করতে কিন্তু কখনো পারবে না। তাহলে এই টোটালটা গেল কিন্তু আমাদের ডিডাকটিভ আর্গুমেন্ট, হ্যাঁ, ডিডাকটিভ লজিক, যেটা 50 নাম্বারের। এইবার দেখো আরেকটা যে হচ্ছে গ্রুপ বি, ইন্ডাকটিভ লজিক, বা বাংলায় আমরা তাকে বলি আরোহ যুক্তি। প্রথমেই বললাম যে আর্গুমেন্ট বা যুক্তিকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অবরোহ যুক্তি এবং আরেকটা হচ্ছে আরোহ যুক্তি। আরোহ যুক্তি হচ্ছে ইন্ডাকটিভ লজিক, যেখানে আমাদের টোটাল 30 মার্কস রয়েছে, হ্যাঁ, এবং সেখানে আমরা এটা জানবো যে আরোহ যুক্তি কাকে বলে। হ্যাঁ, আরোহ যুক্তি কাকে বলে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিডাকটিভ আর্গুমেন্ট অ্যান্ড ইন্ডাকটিভ আর্গুমেন্ট, এবং এই ইন্ডাকটিভ যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট আমরা কিভাবে তৈরি করি, হ্যাঁ, ইন্ডাকটিভ আর্গুমেন্টের বৈশিষ্ট্য কি, হ্যাঁ, এইটা আমরা কিন্তু গ্রাউন্ডস অফ ইন্ডাকশন, হ্যাঁ, ইন্ডাকটিভ মেথড দেখো লেখাই আছে, মানে সিলেবাসের মধ্যেই লেখা আছে, ল অফ ইউনিফর্মিটি অফ নেচার অ্যান্ড ল অফ কজেশন, অর্থাৎ প্রকৃতির একরূপতা নিয়ম এবং হচ্ছে কার্যকারণ নিয়ম, এর উপরে তৈরি হয় আমাদের ইন্ডাকটিভ লজিক। ভেরি ভেরি ইন্টারেস্টিং, হ্যাঁ, ইন্টারেস্টিং আলোচনা। এবং এই যে 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে 1 নাম্বার পয়েন্টটা তো টোটালটাই আমাদের ইন্ডাকটিভ লজিক কাকে বলে, হ্যাঁ, এই পোর্শনটা আমাদের 1 নাম্বার পয়েন্টে রয়েছে। হ্যাঁ, অবৈজ্ঞানিক, এই যে লেখা আছে বি নাম্বার পয়েন্টে, সাইন্টিফিক অ্যান্ড আনসাইন্টিফিক ইন্ডাকশন, অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ অনুমান এবং অবৈজ্ঞানিক আরোহ অনুমানের কি পার্থক্য। এবং সি নাম্বার আছে কিন্তু তোমাদের উপমা যুক্তি, বা ইংরেজিতে বলা হয় অ্যানালজিক্যাল আর্গুমেন্ট। আমরা শিখবো, ধীরে ধীরে শিখবো উপমা যুক্তি বা অ্যানালজিক্যাল আর্গুমেন্ট কাকে বলে। এটা হচ্ছে আমাদের সি নাম্বার পয়েন্ট। অর্থাৎ প্রথম পয়েন্টটা এটাই আমাদের জানতে হবে, নেচার অফ ইন্ডাকশন, অর্থাৎ আরোহের নিয়ম কি, আরোহের বৈশিষ্ট্য কি, অবরোহ থেকে আরোহ কি করে আলাদা, ডিডাকটিভের থেকে ইন্ডাকটিভ কি করে আলাদা, এই বিষয়গুলো আমাদের 1 নাম্বার পয়েন্টে আলোচনা হবে। 2 নাম্বার পয়েন্টে আরোহ অনুমানের সিলেবাসটা অপেক্ষাকৃত ডিডাকটিভের থেকে অনেকাংশে ছোট। এখানে খুব বেশি পরিমাণে পদ্ধতি ইউজ হবে না, কোনো কিছু প্রমাণ করতে হবে না বা কোনো বৈধতা অবৈধতা নির্ণয় করতে হবে না, কারণ আরোহ অনুমানের কোনোদিন বৈধতা অবৈধতা নির্ধারণ হয় না, সেটা শুধুমাত্র অবরোহ যুক্তিরই কিন্তু বৈধতা অবৈধতা নির্ধারণ হয়, কিন্তু আরোহ যুক্তি বৈধ অবৈধ হয় না। আরোহ যুক্তি সবসময় নির্ভরশীল হচ্ছে এই দুটো বিষয়ের উপর, একটা হচ্ছে ল অফ ইউনিফর্মিটি অফ নেচার এবং আরেকটা হচ্ছে ল অফ কজেশন, সেটা আমরা আলোচনা করব। আর এখানে তার পরের পয়েন্টে আছে হচ্ছে 2 নাম্বার হচ্ছে পয়েন্ট কজ, কারণ কাকে বলে, কারণ কাকে বলে, কার্য কাকে বলে, কোনো একটা কার্যের পেছনে কোনটা নেসেসারি কন্ডিশন, কোনটা সাফিসিয়েন্ট কন্ডিশন, কন্ডিশন কাকে বলে, কজ কাকে বলে, এটা কিন্তু আমাদের 2 নাম্বার পয়েন্টে পড়তে হবে যে কারণ কাকে বলে। হ্যাঁ, কারণের গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমাদের জন স্টুয়ার্ট মিল দিয়েছেন, মিলের সেই সংজ্ঞা কিন্তু এখানে আলোচনা করা হবে 2 নাম্বার পয়েন্টে। 3 নাম্বার, এই জন্য 3 নাম্বার পয়েন্টে দেখো লেখা আছে মিলস মেথড অফ এক্সপেরিমেন্টাল এনকোয়ারি, অর্থাৎ 2 নাম্বার পয়েন্টে যেমন মিলের কারণের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা যেমন এখানে আলোচনা করা হয়েছে, 3 নাম্বার পয়েন্টে মিলের কিছু পদ্ধতি, টোটাল মিলের 5টা পদ্ধতি আছে, যে পদ্ধতি কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, যে পদ্ধতির উপর আমাদের আরোহ অনুমান নির্ভরশীল। আমি একটু আগে বললাম যে ডিডাকটিভ আর্গুমেন্ট তোমার যদি প্রুফ করতে হয়, তাহলে কিন্তু তোমাকে আইদার ট্রুথ টেবিল মেথডের সাহায্যে করতে হবে, না হলে ভেন ডায়াগ্রাম মেথডের সাহায্যে করতে হবে। সেইভাবেই কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে মিলের 5টা টোটাল মেথড আছে, টোটাল 5টা মেথড আছে। দেখো টোটাল 5টা মেথডই কিন্তু তোমাকে পড়তে হবে। হ্যাঁ, একটা হচ্ছে দেখো লেখা আছে মেথড অফ এগ্রিমেন্ট, অর্থাৎ একে বলা হয় অন্বয়ী পদ্ধতি। মেথড অফ ডিফারেন্স, একে বলা হয় ব্যতিরেকি পদ্ধতি। জয়েন্ট মেথড অফ এগ্রিমেন্ট অ্যান্ড ডিফারেন্স,
অন্যই এবং ব্যতিরেকী পদ্ধতি, অন্যয় ব্যতিরেকী পদ্ধতি একসাথে বলা হয়। প্রথমটা হচ্ছে অন্যই পদ্ধতি, সেকেন্ড হচ্ছে ব্যতিরেকী পদ্ধতি, থার্ড হচ্ছে অন্যই ব্যতিরেকী পদ্ধতি। হ্যাঁ, তারপর হচ্ছে মেথড অফ কনকমিটেন্ট ভেরিয়েশন অর্থাৎ সহপরিবর্তন পদ্ধতি, আর লাস্ট হচ্ছে কিন্তু আমাদের আছে পরিশেষ পদ্ধতি। আমার মনে হয় পরিশেষ পদ্ধতিটা তোমাদের নেই সিলেবাসে, তোমাদের হয়তো ওই চারটে মেথডই পড়তে হবে। একটা হচ্ছে অন্যই পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্যই ব্যতিরেকী পদ্ধতি, এবং হ্যাঁ আছে প্রিন্সিপাল অফ এলিমিনেশন অর্থাৎ পরিশেষ পদ্ধতি। 1 নম্বর পয়েন্টে নাম্বার পয়েন্টে দিয়েছে, অর্থাৎ মিলের যে 5টা পদ্ধতি, এই 5টা পদ্ধতি কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, এবং অবশ্যই মাথায় রাখবে প্রতিবার এর উপরে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন থাকবে। সেইভাবেই কিন্তু এই জায়গাটা 3 নম্বর পয়েন্টটা তোমাদের প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, আর 4 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডাকটিভ ফ্যালাসিস অর্থাৎ আরোহ সংক্রান্ত দোষ। আমাদের আরোহ সংক্রান্ত দোষ কি কি আছে, কি কি সেখানে দোষ হয় আমরা দেখতে পাই, সেই বিষয়গুলো কিন্তু আমাদের 4 নম্বর পয়েন্টে পড়তে হবে। অর্থাৎ যতক্ষণ না আমরা আরোহ অনুমান কাকে বলে, মিলের মেথড, এই মেথডগুলো ভালো করে না বুঝছি, আমরা কিন্তু এই 4 নম্বর পয়েন্ট কোনোভাবেই বুঝতে পারবো না। সুতরাং আমাদের যেটা করতে হবে যে আরোহ অনুমানের যে টোটাল 30 নম্বর আছে, তাতে আছে নেচার অফ ইন্ডাকশন, কজ, মিলস মেথড অফ এক্সপেরিমেন্টাল এনকোয়ারি অ্যান্ড ইন্ডাকটিভ ফ্যালাসিস। এই বিষয়গুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে বা বুঝতে হবে। এর মেন প্রতিপাদ্য বিষয়ই হচ্ছে কিন্তু আমাদের আরোহ অনুমান। আর লাস্টে গ্রুপ সি নিয়ে কিছু বলার নেই, গ্রুপ সি তে প্রজেক্ট আছে, প্রজেক্ট করতে হবে। সেই প্রজেক্টের বিষয়বস্তু হচ্ছে কজ। দেখো আমি একটু আগেই বলেছিলাম গ্রুপ সি আলাদা কোনো কিছু নয়, গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটো যদি আমরা ভালো করে করতে পারি, গ্রুপ সি আমরা এমনিই করতে পারবো। গ্রুপ সি প্রজেক্টে তোমাদের কি কি আছে, একটা হচ্ছে ক্যাটেগরিক্যাল সিলোজিজম, কজ, মিলস মেথড অফ এক্সপেরিমেন্টাল এনকোয়ারি অ্যান্ড ইন্ডাকটিভ ফ্যালাসিস, যেটা কিন্তু টোটালটাই আছে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে। এই তোমাদের টোটাল সিলেবাস। সিলেবাস দেখে বা সিলেবাসে ক্লাস করে অনেক সময় হয়তো মনে হতে পারে যে খুব সহজ হয়তো সিলেবাস। হ্যাঁ, হয়তো সহজ সিলেবাস, কিন্তু এই বিষয়গুলোকে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমাদের আলাদা আলাদা করে বোঝার দরকার আছে, আলাদা আলাদা করে আমাদের জানার দরকার আছে। হ্যাঁ, সিলেবাসটা যদি একবার আমরা ভালো করে চোখ বুলিয়ে নিই বা এই ক্লাসটা যদি আমরা করে নিই, তাহলে আমাদের বিষয়গুলো অনেকাংশে বুঝতে ভালো করে কিন্তু আমাদের সুবিধা হয়। এই জন্য আর্গুমেন্টের আমরা নেক্সট দিন যে টপিকে সরাসরি এসে ঢুকবো, আমি প্রথমেই বললাম যে ডিডাকটিভ লজিকের উপর কিন্তু প্রচুর নাম্বার তোলা যায়, 50-এ 50 নাম্বার কিন্তু এখান থেকেই তোলা যায়। তোমাদের অবশ্যই টার্গেট থাকবে যে 100-এর মধ্যে 98, 99, 100 মার্কস তোলার তোমাদের টার্গেট থাকবে, এবং সেই ক্ষেত্রে দর্শন পরিবার বা আমি সেক্ষেত্রে সম্পূর্ণভাবে তোমাদের সহযোগিতা করব সেই বিষয়গুলিতে। অনেক ক্লাস আমাদের ইউটিউবে আপলোডেড থাকবে। ক্লাস 12-এর সমস্ত স্টুডেন্টসকে আমি দর্শন পরিবারে স্বাগত জানাচ্ছি। এতদিন বিভিন্ন রকম ক্লাসের কারণে আমি সময় দিতে পারিনি, কিন্তু প্রচুর স্টুডেন্টসরা যেহেতু আমাকে ইউটিউবে রিকোয়েস্ট করেছে যে বিশেষ করে ক্লাস 12-এর যদি লজিকের ক্লাসগুলো আলাদা আলাদাভাবে দেওয়া থাকে, তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে আজকের যে ক্লাসের রেকর্ডিংটা আমাদের যাবে, সেই মানে ক্লাসের যে ডেসক্রিপশন, হ্যাঁ সেই ডেসক্রিপশন বক্সে, ইউটিউবে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিংক দেওয়া থাকবে। সেই লিংকে অবশ্যই ক্লাস 11 এবং ক্লাস 12-এর স্টুডেন্টসরা অবশ্যই জয়েন করবে। তোমাদের ক্লাস শুরু হচ্ছে, এবং তার সাথে সাথে দর্শন পরিবারের যে অ্যাপ রয়েছে, যে অ্যাপে এই সমস্ত ক্লাসগুলো তোমাদের জন্য উপলব্ধ থাকবে। তোমরা যে কোনো সময় সেই ক্লাসের রেকর্ডিং গুলো তোমরা শুনতে পারবে, এবং সেই বিষয়ের উপরে তোমরা এমসিকিউ টেস্ট দিতে পারবে, এক্সাম দিতে পারবে। সেখানে বিভিন্ন ধরনের নোটস অ্যান্ড মেটেরিয়ালস গুলোও সেখানে তোমাদের জন্য থাকবে। সেটাকেও অ্যাক্সেস করার জন্য তোমরা দর্শন পরিবারের যে অ্যাপের যে লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কটা আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেইখান থেকে তোমরা অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে রাখবে, এবং দর্শন পরিবারের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, অবশ্যই সেই গ্রুপে জয়েন করে সরাসরি তোমরা আমার সাথে কানেক্টেড হতে পারবে, বা আমার লাইভ ক্লাসের সঙ্গে তোমরা কানেক্টেড হতে পারবে। আর আরেকটা বিষয় আমি তোমাদের বলছি যে লজিকে রেকর্ডিং ক্লাস শুনলে কিন্তু সবসময় হয় না। লজিকে যেটা প্রয়োজন হয়, লাইভ ক্লাস করার প্রয়োজন হয়। হ্যাঁ, কারণ আমি কোনো কিছু বোঝানো মানেই তোমরা সঙ্গে সঙ্গে বিষয়টা বুঝে যাবে, বিষয়টা একদম তা নয়। আমি বোঝানোর পরেও তোমাদের কিন্তু অনেক
কিছু তোমরা নাই বুঝতে পারো, যাতে লাইভ ক্লাসে তোমরা সরাসরি সেই বিষয়গুলো আমার সামনে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, সেই অপশন কিন্তু তোমাদের সামনে খোলা আছে। সুতরাং ক্লাস 12-এর প্রচুর স্টুডেন্টস তোমরা ইউটিউবে রয়েছো, তাদের সবাইকে আমি এই ক্লাসের মাধ্যম দিয়ে দর্শন পরিবারে স্বাগত জানাই। প্রত্যেকটি ক্লাস আমাদের টপিক অনুযায়ী, প্রত্যেকটি ক্লাস আমাদের অ্যাপে আপলোডেড থাকবে। কিছু ক্লাস, অর্থাৎ আমি অবশ্যই চেষ্টা করব যে 1 নম্বর ইউনিটের যেটা সমস্ত ক্লাস আমি ইউটিউবে দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের সবাইকে। হ্যাঁ, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে আমাকে জানাবে যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। হ্যাঁ, এবং এইটুকু আমি তোমাদের অ্যাসিওর করতে পারি, তোমরা যদি পর 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 সমস্ত ক্লাসগুলো করো, সেই ক্ষেত্রে তোমাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না, কোনো বইয়েরও প্রয়োজন হবে না। যদিও ক্লাস 12-এর প্রচুর বই রয়েছে, আমি বলবো যে ক্লাসগুলো করলে তোমাদের বইয়েরও প্রয়োজন হবে না। আমি যেটা লিখিয়ে দেবো বা যেটা আমি বুঝিয়ে দেবো, তার বাইরে থেকে কোনোভাবেই কোনো ধরনের প্রশ্ন হবে না। হ্যাঁ, তার জন্য যেটা প্রয়োজন, ক্লাস করার ভীষণভাবে প্রয়োজন, বিষয়গুলোকে বোঝা ভীষণভাবে প্রয়োজন। তাতে দেখবে যে তোমরা লজিকে দর্শন পরিবারের সবাই হাইয়েস্ট নাম্বার ক্লাস 12-এ কিন্তু তোমরা তুলতে পারবে। এবং তার জন্য সম্পূর্ণ যেটা সহযোগিতা, সেই সহযোগিতা নিশ্চয়ই আমার তরফ থেকে আমি করব। আমি সকল ক্লাস 12-এর স্টুডেন্টসদের, 11 এবং 12-এর স্টুডেন্টসদের দর্শন পরিবারে এই ক্লাসের থ্রু দিয়ে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হও, যে গ্রুপে থেকে আমরা কিন্তু সরাসরি এই লাইভ ক্লাসগুলো একসাথে করতে পারবো। সমস্ত ডাউটস আমরা কিন্তু ক্লিয়ার করতে পারবো। তো আমি রেকর্ডিংটা স্টপ করব নিশ্চয়ই। হ্যাঁ, আবারও বলছি যে টেলিগ্রাম গ্রুপের লিংক, অ্যাপের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে আলাদাভাবে। সেইখান থেকে তোমরা দর্শন পরিবারের অ্যাপ এবং টেলিগ্রাম লিংক যেটা আছে সেটা ডাউনলোড করে নিয়ে তোমরা জয়েন করো। আমি আজকের ক্লাসের পরেও টেলিগ্রাম গ্রুপে কিছু প্রশ্ন রাখবো আজকের ক্লাসের উপর থেকে, আশা রাখবো তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো সবাই করবে। ঠিক আছে? তো এই বলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে এবং সেই ক্লাসে আমরা আর্গুমেন্ট বা যুক্তির উপরে ক্লাস করব। এখন থেকেই কোনো সময় নষ্ট নয়, এখন থেকেই ক্লাস করতে শুরু করতে হবে, কারণ ভাস্ট সিলেবাস, প্রচুর কিছু কিন্তু আমাদের পড়তে হবে, প্রচুর কিছু কিন্তু আমাদের জানতে হবে বা বুঝতে হবে। সমস্ত ধরনের প্রি রেকর্ডেড ক্লাস অ্যাভেল করার জন্য তোমরা দর্শন পরিবারের যে অ্যাপটি ডাউনলোড করো এবং সেখানে কিন্তু সমস্ত ক্লাস তোমরা সেখানে পাবে। এই বলে আজকের ক্লাস রেকর্ডিংটা আমি স্টপ করছি। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।